শুভ সন্ধ্যা, সুপ্রিয় দর্শক শ্রোতা। শুরু করছি সমকালীন বিষয়ভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কামরুজ্জামান কামরুল। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানীয় সরকারের গণতন্ত্রায়ন, স্থানীয় সরকারের ক্ষমতায়ন এবং নির্বাচন নিয়ে আলোচনা বিতর্ক চলছে। স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ স্তর উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ পরিচালনার প্রশ্নে চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্ষমতা নিয়ে বিতর্ক রয়েছে। সংসদ সদস্যদের উপজেলা পরিষদে অফিস দেওয়া এবং উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে কাজ করা নিয়ে বিতর্ক চলছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। ইতিমধ্যে এই অনুষ্ঠানে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন গণতন্ত্রায়ন এবং গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষক, আহ্বায়ক, সেন্টার ফর ডেমোক্রেটিক লোকাল গভর্নেন্স এবং পরিচালক, প্রাইমারি কালচার ডেভেলপমেন্ট সেন্টার পিসিডিসি এবং কলাম লেখক জনাব মোশাররফ হোসেন মুসা। জনাব মোশাররফ হোসেন মুসা, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মুসা, আপনি কেমন আছেন? জি, আমি অত্যন্ত ভালো আছি। আপনাদের স্বাগতম এবং যারা দেখছেন তাদেরকেও শুভ সন্ধ্যা। জি, জনাব মুসা, আপনাকে একটা প্রশ্ন আমি করি প্রথমে। সেটা হলো, সংবিধানে বর্ণিত স্থানীয় সরকারের বিধান এবং বাংলাদেশের সরকার সমূহের স্থানীয় সরকার সম্পর্কিত চর্চার মধ্যে কোনো পার্থক্য দেখতে পান কিনা? যদি পেয়ে থাকেন তাহলে এ বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই। এখানে 59 আর 60 ধারাতে যেটা আছে, তৃতীয় অনুচ্ছেদে, তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় 59 আর 60 অনুচ্ছেদে আপনার লোকাল গভর্নমেন্ট আর একটা শব্দ আছে পাওয়ার অফ লোকাল গভর্নমেন্ট বডিজ, এই দুইটাকেই করছে হলো স্থানীয় শাসন বাংলায়। আপনি নিশ্চয়ই জানা আছে যে ইংরেজিতে যাই লেখা থাকুক, বাংলায় যেটা অনুবাদ হবে সেটাই আইনত মানতে হবে আর কি। এখানে লোকাল গভর্নমেন্টকে ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক বা ওই সময়ের প্রেক্ষিতে হোক, যে লোকাল গভর্নমেন্টে বাংলা স্থানীয় শাসন করছে। শুধু ওখানেই শেষ না, এখানে বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফ পাবলিক অফিসার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অফ পাবলিক অফিসার্স, অথবা সেটাকেও করা হয়েছে সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ অফ পাবলিক অফিসার্স, পাবলিক অফিসার, সেটাকে করা হয়েছে, অনুবাদটা সুন্দরভাবে আছে এক জায়গায়, সেটাকে করা সরকারি কর্মচারীদের, প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্যাবলী, প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্যাবলী, মানে পাবলিক শব্দটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এইটা কি আপনার সংবিধানের সঙ্গে, সংবিধানের যেটা বাংলায় লেখা আছে বাংলা এবং ইংরেজিতে সামঞ্জস্যপূর্ণ হয়নি, এটা আপনি বলছেন? না, সাংঘর্ষিক 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 সাংঘর্ষিক। তো যদি কোথায় প্রশাসন, কোথায় স্থানীয় শাসন আর কোথায় স্থানীয় সরকার, এটা আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা, এটা সাংঘর্ষিক। তাহলে এই সাংঘর্ষিক হওয়ার কারণে স্থানীয় সরকারের কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হয় কিনা বা জনগণ এখানে ক্ষতিগ্রস্ত হয় কিনা? অবশ্যই। একাত্তর স্থানীয় সরকার তো নাই, স্থানীয় শাসন, স্থানীয় শাসনে বা সেটা কেন্দ্রীয় সরকারের বর্ধিত হাত, কেন্দ্রীয় সরকার নির্বাহী বিভাগের বর্ধিত হাত হলো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো সবই বর্ধিত হাত। এখানে আলাদা কোনো সরকার নাই। এখানে স্থানীয় সরকার শব্দটা একটা মুখরোচক শব্দ, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সংবিধান সম্মত না। আমি স্থানীয় সরকার যে শব্দটা ব্যবহার করছি এটা সংবিধান সম্মত নয়। অর্থাৎ আপনি বলছেন যে এটা স্থানীয় সরকার না, এটা আমলাতন্ত্রের একটা বর্ধিত রূপ, স্থানীয় শাসন। এখানে জনগণের ক্ষমতা নাই, জনগণের ক্ষমতা নাই, এটাই আপনি বলতে চাচ্ছেন? জনগণের ক্ষমতা আছে, ভোট দিচ্ছে, কিন্তু সে মানে পরিচালনা করার ক্ষেত্রে জনগণের যে একটা মানে একচ্ছত্র ক্ষমতা বা মানে সরাসরি অংশগ্রহণ সেটা নাই। এটা নামকস্ত ভোট টোট হয়, মিটিং সিটিং হয়, এগুলি দেখে অনেকে ভাবতে পারে এটা স্থানীয় সরকার বা জনগণ।
মানে পরিচালনা করছে ইত্যাদি, কিন্তু কার্যত বাস্তব মানে এটা জনগণের কোনো রকম মানে যেটা বলে একেবারে অংশগ্রহণ নেই, এটা আপনি তো পূর্ববিত্ত আপনি সম্পর্ক। তো আপনি জনাব মুসা, আপনি তো দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারের ব্যাপারে গবেষণা করছেন, লেখালেখি করছেন। লেখালেখি করছি, ওই জায়গায় চাকরি করছি আমি, আমার একেবারে মাঠের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আপনি চাকরিও করেছেন, আপনি লেখালেখিও করছেন, গবেষণা করছেন। তো সেক্ষেত্রে এই যে ত্রুটি, এই ত্রুটিটা কি জ্ঞাতসারে সরকারের নাকি অজ্ঞাতসারে? এটা ইচ্ছে জ্ঞাতসারে, করে এটা করছে? মানে আমলাতন্ত্রের জ্ঞাতসারে এটা হচ্ছে। এটা আপনারাই আমলাতন্ত্রের করছে, জ্ঞাতসারে। আপনারাই করছে হলো এখানে তো ওই পাবলিক শব্দটা বাংলা করছে স্থানীয় মানে সরকারি কর্মচারীদের কার্যাবলী। তাহলে এটার আপনার সাজেশন কি? এই ত্রুটিটা শাসন কিভাবে হলো যে সংশোধন করা আমরা যেহেতু স্থানীয় সরকার শব্দটা সবাই মেনে নিছে, রাজনীতিবিদরা মেনে নিছে, তারপরে এনজিও গুলো মেনে নিছে, তারপর যারা স্থানীয় সরকার নিয়ে লেখে তারা মেনে নিছে, বাংলাদেশ যত রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যত বই আছে সব জায়গায় স্থানীয় সরকার শব্দ আছে, এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রী, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সব জায়গায় স্থানীয় সরকার যেহেতু আছে, তাহলে আমরা বাংলা স্থানীয় সরকার করি। যখনই বাংলায় স্থানীয় সরকার করব, তাহলে দুই প্রকারের সরকার এখানে দৃশ্যমান হবে, একটা কেন্দ্রীয় সরকার, একটা স্থানীয় সরকার। কিন্তু বাস্তবে স্থানীয় সরকার? বাংলাদেশে একটাই সরকার, বড় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আমরা যে সবসময় চিন্তা করি যে আমাদের শাসনটা এক কেন্দ্রিক এবং একবারে ঢাকা রাজধানীতে কেন্দ্রীভূত, এই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার জন্য স্থানীয় সরকারকে আমরা চিন্তা করতে পারি, এটাই তো? প্রশাসন স্থানীয় শব্দটার সাথে সরকারের আমার একটু রূপান্তরণের দ্বিমত ভেতর আছে। দিয়ে মানে বাংলাদেশের সরকারের সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা সরকার সম্ভব। দুই প্রকারের সরকার, দুই প্রকারের সরকারের বিষয় আছে আর কি এখানে, এবং জি জনগণের শাসন একদিকে আর কেন্দ্রীয় সরকারের শাসন একদিকে। জি। দুইটা সরকার হবে, দুইটা সরকারের কর্মচারী আলাদা থাকবে, দুইটা সরকার কক্ষপথ আলাদা থাকবে, কার্যাবলী আলাদা থাকবে, অনেক কিছু। এখন যেহেতু সরকার আচ্ছা, একটা, এই সরকার আপনার ইচ্ছা করলে সে বিজেপি দিতে পারে, বিজেপি দিতে পারে, ব্রিজ উদ্বোধন করতে পারে, ফ্যামিলি কার্ড দিতে পারে, অনেক কিছু করতে পারে। এটা দোষের না। আর সরকার যখন দুইটা করবেন, কক্ষপথ আলাদা হয়ে যাবে। তখন আমার পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকাতে পারি, সেখানে সরকার তিনটা, একটা কেন্দ্রীয় সরকার, একটা রাজ্য সরকার, একটা স্থানীয় সরকার, এবং কক্ষপথ তাদের ভিন্ন ভিন্ন, এবং ক্যাডার সার্ভিসও ভিন্ন। কেন্দ্রীয় সরকারের ক্যাডার সার্ভিস এক ধরনের এবং রাজ্য সরকারের ক্যাডার সার্ভিস আরেক ধরনের, এবং কাজগুলো ভাগ করা আছে, এবং কোনটা কোন বিশ্ববিদ্যালয় কে দেখবে। যেমন শান্তি নিকেতন বিশ্ববিদ্যালয়টা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা দেখে হলো কেন্দ্রীয় সরকার, ওটা ওইভাবেই উইল করে গেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বাকি যে পশ্চিমবঙ্গের যত বিশ্ববিদ্যালয় আছে রাজ্য সরকার দেখে। অনুরূপ ভাবে আপনি যখন এখানে সরকার দুইটা হবে, সমস্ত কাজগুলো আলাদা হবে। স্কুলগুলো কোন সরকারের কাছে থাকবে, হাই স্কুলগুলো কার কাছে থাকবে, কলেজগুলো কার কাছে থাকবে, এবং রাস্তাঘাট সরকারের অধীনে কোনগুলো থাকবে, সবই এসে যাবে আর কি। তো আগে সরকার দুইটা করতে হবে। জি জনাব জনাব মুসা, এখানে আমার মনে হয় যে আপনি বলছেন যে স্বশাসিত স্থানীয় সরকার দরকার, এটা তো? স্বশাসিত স্থানীয় সরকার, না, সরকার এটা দাবি যখনই আপনি করছেন? আলাদা করে দিবেন, তখন স্বশাসিত তো হুম, এমনি এসে যাবে। আপনার এমনি চলে যখন আসবে। আপনার সন্তানের দিয়ে যদি উদাহরণ দিই আমি, যে আপনার সন্তান আপনার উপার্জনে সে চলে এবং কাজ কাম করে না, আপনি যদি কাল থেকে বলেন তোমাকে পৃথক করে দেওয়া হলো, তখন তার সংসার কিভাবে চলবে সে দেখবে। তখন তখন আপনি হয়তো পিতা হিসাবে বলবেন যে আমি যেহেতু এইসব পুরো সংসারের মালিক, তোমার সংসার চলছে না, এই নাও হেল্প নাও, এরকম আর কি বিষয়টা। কেন্দ্রীয় সরকার দেখবে, কেন্দ্রীয় সরকার ছাতার নিচে থাকবে তো অবশ্যই স্থানীয় সরকার, কিন্তু একেবারে হাত ধরে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কেন্দ্রীয় বরাদ্দ তো লাগবে, কেন্দ্রীয় বরাদ্দ লাগবে, না হলে তো স্থানীয় সরকার চলতে পারবে না নিজের ইনকাম দিয়ে। অর্থাৎ না, বরাদ্দ স্বশাসিত আছে, স্থানীয়। বরাদ্দ আছে, এটা আমাদের একটা মাইন্ডসেটের সমস্যা আছে। আপনি হলো যে একটা ইউনিয়ন পরিষদে বা পৌরসভা সিটি কর্পোরেশনে যে টাকা কেন্দ্রীয় সরকার ব্যয় করে, সে টাকা যদি আমরা যোগ করি, যেমন একটা ইউনিয়ন পরিষদে কমপক্ষে 15 কোটি থেকে 20 কোটি টাকা ব্যয় করে। ও, আর বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, রাস্তাঘাট আছে, এগুলি যদি আপনি যোগ করেন 15 থেকে 20 কোটি টাকা হয়ে যায়। 15 থেকে 20 কোটি টাকা কেন্দ্রীয় সরকার ব্যয় করছে। আর একটা আমরা বলছি ইউনিয়ন পরিষদে, যখনই একটা ইউনিয়ন পরিষদে এই যে 15 থেকে 20 কোটি টাকা একটা ইউনিয়ন পরিষদে আসে,
ইউনিয়ন ব্যয় করে কেন্দ্রীয় সরকার, আচ্ছা, কিন্তু পাবলিক কেন্দ্রীয় মনে সরকার করে যে ইউনিয়ন এই রাস্তাটা করছে হলো ইউনিয়ন পরিষদ, কিন্তু রাস্তাটা এলজিডি করছে। এলজিডি তো আর কেন্দ্রের ইউনিয়ন পরিষদের না, পৌরসভা অধীন না, সিটি কর্পোরেশন অধীন না, সে তো কেন্দ্রীয় সরকারের অধীন। আচ্ছা, তার মানে আপনার কেন্দ্রীয় যে বরাদ্দ ইউনিয়ন পরিষদ পর্যায়ে প্রতি প্রতি বছরে অর্থ বছরে 15 থেকে 20 কোটি টাকা, এবং স্থানীয় হ্যাঁ, সরকার আমি বিশেষ এটা করে ইউনিয়ন পরিষদ মানে প্রায় বললাম, বেশি কম হতে পারে। বেশি কম হতে পারে, অবশ্যই বেশি কম হতে পারে। আপনার স্থানীয় সরকার বিশেষ করে ইউনিয়ন পরিষদের তো অনেকগুলো সেবা আছে যেগুলো জনগণকে দিতে হয়, অনেকগুলো সেবা আছে, সরকারি সেবা ইউনিয়ন পরিষদের মাধ্যমে যেটা জনগণের কাছে যায়। মানে আমরা সারাদিন যত প্রকার চিন্তা করি, যত প্রকার কাজ করি, যা কিছু করি তার 90 ভাগই স্থানীয়। যেমন আমি স্কুলে বাচ্চাদের নিয়ে যাই, স্থানীয়, হাট বাজার করি স্থানীয়, কথাবার্তা বলি স্থানীয়, চায়ের দোকানে বলি স্থানীয়, ঈদগাহে যাই নামাজ পড়ি স্থানীয়, মসজিদে যাই নামাজ পড়ি স্থানীয়, সবই স্থানীয়। জাতীয় কাজ তো খুব কম। স্থানীয় কাজ স্থানীয় সরকার করবে, আর জাতীয় কাজ জাতীয় স্থানীয় সরকার সরকার করবে। হচ্ছে বেশি। জি জনাব মুসা, আপনার এই জায়গাটা পরিষ্কার করতে পেরেছেন এই বিষয়টা। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সেটা হলো যে আমরা প্রায় দেখি যে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান দুইজন থাকেন। তো উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে প্রায়ই আমরা দ্বন্দ্ব দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই। এর কারণ কি এবং এটা নিরসনের উপায় কি, এবং এটার জন্য জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেবা পাওয়ার না, ক্ষেত্রে? এটা যদিও ওই যে আমি যে আগের প্রশ্নের উত্তর দিলাম, যেহেতু সরকার একটা, তারপরেও আপনি তো ওখানে লেখাই আছে জাতীয় সংসদ সদস্য। মানে ঈশ্বরদীতে যে আমাদের এমপি মহোদয় আছেন, উনি হলো জাতীয় সংসদ সদস্য। উনি পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে কথা বলতে পারেন। তার মানে সে জাতীয় সংসদ সদস্য, জাতীয় বিষয় নিয়ে সে কাজ থাকবে। সে স্থানীয় তো না, স্থানীয় সংসদ সদস্য তিনি নন। তারপরে তার নির্বাচনী এলাকা থাকবে, তার মানে এই না সে ওই 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 নির্বাচনী এলাকার জন্য নির্বাচিত হয়েছে, সে তো গোটা দেশের জন্য নির্বাচিত হয়েছে। যাই হোক, এখন হলো এমপি কিন্তু উপদেষ্টা পদে আছে আপনার মানে উপজেলা পরিষদে, কিন্তু পৌরসভাতে নাই, সিটি কর্পোরেশনে নাই, উপজেলা পরিষদে আছে। এখানে মজার বিষয় হলো যত মাতব্বরি উপজেলা পরিষদে, মানে আপনার, আর আমি যদি ইউনিয়ন পরিষদের দিকে তাকান, একটা ইউনিয়ন পরিষদের কর্তৃত্ব দেখেন, কর্তৃপক্ষ কতজন, ইউনো, তারপরে এসিলেন, তারপরে আছে উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি, তারপরে জেলা পর্যায়ে আছে ডিডিএলজি, ডিসি, তারপর আছে বিভাগীয় কমিশনার, আর স্থানীয় সচিব, মন্ত্রী তো আছেই। এতগুলি কর্তৃপক্ষ যদি একটা মানে বিভাগের থাকে, তাহলে কি হবে? রাষ্ট্রবিজ্ঞানে তো পরিষ্কার বলা আছে যে একাধিক কর্তৃপক্ষ কোনো কর্তৃপক্ষ নয়, আর দূরবর্তী কর্তৃপক্ষ কোনো কর্তৃপক্ষ নয়। বাংলাদেশের সমস্যা হলো এই একাধিক কর্তৃপক্ষ, একাধিক কর্তৃপক্ষের কারণে সমস্ত কাজ দিলে হয়, ওভারল্যাপিং হয়। আচ্ছা, তার মানে এদেরকে স্থানীয় সরকারের নির্বাচিত সদস্যের স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, না, এটাই তো? এমন কিছু বলতে বলতে চাচ্ছেন আপনি? আচ্ছা, এখানে আমি যদিও আপনার প্রশ্নের বাইরে আমি এখানে মানে একটা লেয়ারিং নিয়ে, মানে স্তর বিন্যাস নিয়ে আমি কিছু বলি আর কি। বাংলাদেশে এই মুহূর্তে আপনার ইউনিয়ন পরিষদ আছে হলো 4,578টা, জি। তারপরে উপজেলা আছে 495টা, তারপর সিটি কর্পোরেশন আছে 14টা, যে বগুড়াটা সহ, নতুন যে বগুড়াটা হলো। আর পৌরসভা সিটি কর্পোরেশন আছে 342টা, সরি, মানে পৌরসভা এবং সিটি কর্পোরেশন দুটা মিলে হয় 342টা। তার মানে তারপরে হচ্ছে জেলা পরিষদ। বাংলাদেশটা পুরাটাই এখন গ্রামীণ নগরীয়, মানে বাংলাদেশের গ্রামীণ নাই, গ্রামীণ নগরীয়। আগে টোটালি আপনার গ্রামীণ ছিল, ব্রিটিশ আমলে বা মুঘল আমলে বা স্বাধীনতার পরে আংশিক নগর ছিল, পুরোটাই গ্রাম ছিল। এখন আমরা 40 ভাগ লোক অকৃষি পেশার সাথে আছে, সরি 60 ভাগ লোক আপনার অকৃষি পেশার, আর 40 ভাগ লোক কৃষি পেশার সাথে আছে। তার মানে আপনি এই ধারা অব্যাহত থাকলে
2030-35 সালের ভিতরে আমরা মনে করি বা 40-45 মাত্র 25% লোক কৃষিকাজের সাথে থাকবে, আর 75% লোকই অকৃষি পেশার সাথে চলে যাবে। এটা হলো যে এই জন্য আপনার পরিকল্পিত নগরায়নের জন্য একটা মহাপরিকল্পনা দরকার। সেখানে আপনার এই স্থানীয় সরকারগুলো সাজাতে হবে। এখানে ধরেন ইউনিয়নগুলো পর্যায়ক্রমে পৌরসভা হয়ে যাবে, আর উপজেলাতে যদি পৌরসভা হয়ে যায় উপজেলা বিলুপ্তি ঘটবে, এবং উপজেলার বিলুপ্তি ঘটা মানে উপজেলা ইউনো থাকবে না, ইউনো কোনো কাজ থাকবে না, ইউনো নাই। তখন দেখেন আপনি জায়গা রাজশাহী সিটি কর্পোরেশন দিকে তাকান, ওটা বড় হইতে হইতে উপজেলাকে গ্রাস করে দিচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন বড় হইতে হইতে উপজেলাকে গ্রাস করছে। বরিশাল সহ বগুড়া টুকরা সবই একই উদাহরণ। মানে বগুড়া সদর উপজেলা বলতে আর কিছু নাই, ঢাকা সদর উপজেলা বলতে কিছু নাই, রাজশাহী সদর উপজেলা বলতে কিছু নাই, কিন্তু পাবনা কিন্তু সদর উপজেলা আছে। এই পাবনাও যদি আপনার এইভাবে মানে পৌরসভা হতে থাকে একটা পর একটা, দেখা যাবে 2040-45 সালের ভিতরে পুরো দেশটাই পৌরসভায় রূপান্তরিত হবে এবং নগর হয়ে যাবে। এই জন্যই এখন যদি থেকে আমরা কৃষি, খাল, বিল, নদ নদী এগুলি বাঁচাতে গেলে এটা মহাপরিকল্পনা দরকার। এই মহাপরিকল্পনায় স্থানীয় সরকারগুলো লেয়ারিং, স্তর বিন্যাস ঠিক না করলে কিছু হবে না। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি জনাব মুসা, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি বলছেন যে ক্রমান্বয়ে বাংলাদেশ নগরায়নের দিকে এগিয়ে যাচ্ছে, এটা তো ভালো, নগর হওয়া তো ভালো। তার মানে আপনার সভ্যতা বিকশিত হচ্ছে, তারপরে নগর হলে নগরের সেবাগুলো মানুষ পাচ্ছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তারপরে আপনার মেট্রো রেল, তারপরে ফ্লাইওভার, এগুলো সব হবে নগরে। এটা তো মানুষের জন্য ভালো না। এটা হলো যে অপরিকল্পিত নগরায়ন মানে নরকীয় নগরায়ন, মানে নরকীয় দেশ হয়ে যাবে। তখন অপরিকল্পিত নগরায়ন মানে এটা নগরীয় হবে না, তখন নরকীয় হবে। অনেকে আমার বলছে যে নারকীয় হবে। যাই হোক, এটা ব্যঙ্গ করে বলছে। অপরিকল্পিত ঢাকা যে অপরিকল্পিত একটা শহর, তা আপনি নিজেও দেখতে পান, যেহেতু ঢাকায় থাকেন। ওখানে আপনার হলো রাস্তাঘাটগুলো সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এবং হলো যে কোথাও একটু বসার জায়গা নাই, পুরো দেশটা ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং ঢাকা কেন্দ্রিক সবকিছু। একইভাবে যদি আপনি অপরিকল্পিত হতে থাকে তখন হবে জেলা কেন্দ্রিক, বিভাগীয় শহর কেন্দ্রিক। এটা না, আমরা বলছি সমতালে সমহারে পুরো দেশটা মানে আপনার হলো উন্নয়ন করতে হবে এবং আপনার পরিকল্পিত করতে হবে। পরিকল্পিত করতে গেলে আপনার হলো, এখানে আপনি পরিষ্কার পরিষ্কার বোঝাতে পেরেছেন যে আমরা নগরায়ন চাই, নগরায়নের বিরুদ্ধে নই, তবে সেটা হবে সুপরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। একটা মহাপরিকল্পনা। মানে এখানে যারা নগরের সংজ্ঞা দিছে যে ব্রিটিশ, যে কৃষিকে বাদ দিয়ে সে নগর দিয়ে, যেমন বোম্বেতে যখন প্রথম নগর করে তখন বলা হয়েছে যারা কৃষি পেশার সাথে জড়িত তারা এই নগরে বসবাস করবে না, যারা চাকরিতে জড়িত, ব্যবসাতে জড়িত, তারাই এই নগরে বসবাস করবে। তার প্রথম পৌরসভার সংজ্ঞাই আছে এরকম। আর তার মানে আপনার কৃষিকে বাদ দিয়ে নগরায়ন, এটা ব্রিটিশ করছে। কিন্তু সেই ধারাতে আমরা এখনো আছি। সংজ্ঞাতে 4টা যে সংজ্ঞা আছে, সংজ্ঞাতে যে একটা ইউনিয়ন পরিষদ যে পৌরসভায় রূপান্তরিত হতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে, এই 4টা শর্ত দেওয়া আছে। 4টা শর্তের ভিতরে আপনার মানে অকৃষির কথা বলা আছে। ওখানে যারা বসবাস করবে তার ভিতরে 3 ভাগের ভিতরে 2 ভাগ লোক অকৃষি পেশা হইতে হবে। তার মানে সরকার ধরেই নিছে নগর মানেই কৃষি না। কিন্তু আপনি যদি গোটা জার্মানির দিকে তাকান, গোটা ইংল্যান্ডের দিকে তাকান, গোটা আমেরিকার দিকে তাকান, গোটা দেশটাই নগর। তার মানে আপনি কোথায় আছেন, পাহাড়ে আছেন না সলন বিলের মাথায় আছেন, সেটা বড় কথা, নগরীয় সুবিধাবিতে আছেন কিনা ওরা ওইভাবে দেখে। তার মানে পুরা দেশটাই নগর, নগরীয় সুবিধাটা তারা একটা পরিকল্পিত ভিতরে নিয়ে গেছে। এবং ওরা কৃষিকে বাদ দিয়ে নগর না, কিন্তু আমাদের দেশে কৃষিকে বাদ দিয়ে নগর। এবং আপনাকে ওইভাবে কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক শেখানো হয় যে কৃষি মানে মাঠঘাট খালবিল, আর শহরে মানে হর্টিকালচার, এই যে আপনার সাত কালচার, এগুলো হবে। কিন্তু আমরা বক্তব্য হলো যে কৃষিকে নিয়ে নগর, সে নগরে এমন ভাবে নগরায়ন করতে হবে যেন সে বাড়ির সামনে জায়গাটাকে কাজে লাগাতে পারে, ছাদটা কাজে লাগাতে পারে, পরিবেশটা রক্ষা হতে পারে ইত্যাদি। সিমেন্ট দিয়ে ঢেকে ফেলা নয়, সিমেন্ট দিয়ে ঢেকে ফেলা কোনো সমাধান নয়। জি, পরিষ্কার পরিষ্কার জনাব মুসা। তাহলে আমরা পরবর্তী একটা প্রশ্নে যাই।
সেটা হলো যে বিশেষজ্ঞরা বলেন যে স্থানীয় সরকারকে ক্ষমতায়িত করতে হলে উপজেলার মূল ক্ষমতা থাকতে হবে নির্বাচিত চেয়ারম্যানদের হাতে, কিন্তু ক্ষমতা রয়েছে এখন দেখি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে, অর্থাৎ প্রশাসনের হাতে। এ বিষয়ে আপনার মতামতটা যদি বলতেন। উপজেলা পরিষদের 13টা যে কাজ আছে, যেটা আমি হলো আমি উপজেলা পরিষদের কথা বলছি। উপজেলা পরিষদ আর উপজেলা প্রশাসন তো দুইটা। উপজেলা পরিষদ হলো যে উপজেলা পরিষদের হাতে যে উপজেলা যে যে 13টা বিভাগ আছে অথবা 17টা বিভাগ আছে, এখন মনে হয় 17টা হয়েছে, আমি এই মুহূর্তে ভুলে গেলাম। এখন ওই বিভাগের কাজগুলো উপজেলা পরিষদের হাতে ন্যস্ত করতে হবে, এটা হলো উপজেলা চেয়ারম্যানের দীর্ঘদিনের দাবি। কিন্তু আমাদের যে গবেষণা সেটা হলো যে স্থানীয় সরকার হতে গেলে তার নিজস্ব আয় দিয়ে, তার অফিস ভাড়া, তার ইলেকট্রিসিটি ভাড়া, তার যে আপ্যায়ন খরচ, এগুলো নিজস্ব খরচে দিতে হবে। কিন্তু উপজেলা পরিষদের কোনো নিজস্ব আয় নাই। উপজেলা পরিষদ স্থানীয় সরকার হওয়ার মতো অযোগ্য আমরা মনে করি। স্থানীয় সরকার হওয়ার মতো যোগ্য হলো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, তার নিজস্ব আয় আছে। এই জন্য আমরা বলছি যে স্তর বিন্যাসটা করতে হবে আগে, যে গ্রামীণ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটা, নগরীয় স্থানীয় সরকার সর্বনিম্ন স্তর কোনটা। স্তর বিন্যাস যখনই আমরা করব, তখন উপজেলার উপজেলার কাজ কি তখন এসে যাবে সামনে। কারণ উপজেলা তো মধ্যবর্তী স্তর, মধ্যবর্তী স্তর কার্যকর হয় না। যেমনি আমরা দেখছি এর আগে মহকুমা ছিল, মহকুমা কার্যকর হয়নি। উপজেলাকে কার্যকর করা খুব কঠিন। কিন্তু ইউনিয়নকে আপনি ফেলে দিতে পারবেন, ইউনিয়ন থাকবেই। কোন সরকারি ইউনিয়নকে ফেলে দিতে পারে নাই। ইউনিয়ন আছে, পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে। কিন্তু উপজেলায় কিন্তু দেখেন, এক সরকার আসে এটা বিরত করে, আরেক সরকার আসে চালু করে, এটা এখন কোনো ফাংশন করতে পারে। তার মানে উপজেলাকে স্থানীয় সরকার হিসেবে কার্যকর করা খুব কঠিন, এবং আগামীতে উপজেলা বিলুপ্তি ঘটবে, যেটা আমি একটু আগে বললাম। আপনি বলছেন আগামীতে উপজেলা বিলুপ্ত হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। যেভাবে আপনি রাজশাহী সিটি কর্পোরেশনে রাজশাহী জেলার আয়তনের ভিতরে অনেকগুলো পৌরসভা আছে, অনেকগুলো উপজেলা আছে, কিন্তু আপনার এই যে সিটি কর্পোরেশনটা কার অধীনে আছে? একটা উপজেলার আয়তনের থাকার কথা, সে কি আছে? মানে সে এতই বৃদ্ধি পাইছে, সে উপজেলাকে গ্রাস করবে। সিটি কর্পোরেশনের ভেতরে কোনো উপজেলা থাকে না, তাই না? অর্থাৎ সিটি কর্পোরেশন যদি বৃদ্ধি পায়, উপজেলার সংখ্যা একটা জেলার আয়তনের ভিতরে সিটি কর্পোরেশন আছে, একটা জেলা আয়তনের ভিতরে উপজেলা আছে, একটা জেলা আয়তনের ভিতরে ইউনিয়ন পরিষদ আছে। আবার যদি আপনি জেলার নিচে আসেন, উপজেলা আয়তনের ভিতরে পৌরসভা আছে, উপজেলা আয়তনের ভিতরে ইউনিয়ন আছে, আর জেলার আয়তনের ভিতরে সিটি কর্পোরেশন আছে। কেন সিটি কর্পোরেশন আছে? যে সিটি কর্পোরেশন বৃদ্ধি পেতে উপজেলাতে, মানে আপনি কথার কথা, ঈশ্বরদী যে 7টা ইউনিয়ন আছে ঈশ্বরদী উপজেলায়, 7টা ইউনিয়নে যদি পৌরসভায় রূপান্তরিত হয়, তাহলে এখানে তো পুরো ঈশ্বরদীটাই তখন পৌরসভা হয়। ঈশ্বরদী উপজেলাটা পুরাটাই পৌরসভা বা সিটি কর্পোরেশন হয়। তখন ঈশ্বরদী উপজেলাকে আপনি সিটি কর্পোরেশন নাম দিন, তখন তো উপজেলা থাকলো না, উপজেলা বিলুপ্ত করে গেল। এইভাবে আপনি উপজেলা বিলুপ্ত করে গেছে। আমার প্রশ্নটা ছিল যে এখন যে উপজেলা পরিষদটা আছে, যে উপজেলা ব্যবস্থাটা আছে, এখানে ক্ষমতাটা নির্বাচিত চেয়ারম্যানদের কতটুকু আর আপনার ইউনো সাহেবদের কতটুকু? এখানে নির্বাচিত জনগণের নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বক্তব্য হলো যে আমাদের হাতে এই 17টা বিভাগ দিতে হবে। আর উপজেলা প্রশাসনের বক্তব্য হলো যে এটা কেন্দ্রীয় সরকারের, আমরা তো চাকরিতে যখন ঢুকি, আমি চাকরিতে ঢুকছি, আমি তো এই উপজেলার অধীনে, স্থানীয় সরকারের অধীনে চাকরি করার জন্য ঢুকি নাই। এটা সমাজসেবা অফিসারও তাই বলে, যতগুলো ইঞ্জিনিয়ার সবাই তাই বলে, আমরা তো এই স্থানীয় সরকারের অধীনে চাকরি করার জন্য বেতনে ঢুকি না। আমাদের চাকরিতে চুক্তি নিয়োগপত্রেই লেখা ছিল কেন্দ্রীয় সরকার আমাদের বেতন দেবে। ঠিক আছে, আমরা উপজেলা পরিষদে যাব, উপজেলা পরিষদ আমাদের বেতন দেবে। যেমনিভাবে সিটি কর্পোরেশনের কর্মচারীদের বেতন সিটি কর্পোরেশন দেয়, ইউনিয়ন পরিষদের কর্মচারীর বেতন ইউনিয়ন পরিষদ দেয়, একইভাবে আমাদের বেতন দেয় উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের যে আয়, সেখান থেকে সাইকেল কেনার ক্ষমতা নেই, আপনি কিভাবে ওদের বেতন? আচ্ছা জনাব মুসা, এখানে আমি একটা যোগ করি আপনার সঙ্গে। সেটা হলো যে উপজেলা পরিষদটা তো শুরু হয়েছিল এরশাদ জামানায়। তখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছে এবং উপজেলা পরিষদ সম্পূর্ণটাই ছিল চেয়ারম্যানের অধীনে, এবং সেখানে ইউনো সাহেবরা সাচিবিক দায়িত্ব পালন করতেন। তারপর আপনি যেটা বললেন
যে সমাজসেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা সবই ছিল আপনার উপজেলা চেয়ারম্যানের নিয়ন্ত্রণে। উপজেলা তারা পরিষদের অধীনে। তারা রিপোর্টেবল ছিল উপজেলা চেয়ারম্যানের কাছে। আর তাহলে এরশাদ, তারপরে উপজেলা পর্যায়ে আদালত ছিল, তাই না? আদালত ছিল, আমরা দেখেছি আদালত ছিল তখন। উপজেলা আদালত, তখন ওই বিচারগুলো উপজেলা আদালতে হতো। উপজেলা আদালতে বিচার হলে আপনার সাধারণ মানুষকে জেলা সদরে যেতে হতো না, তাদের অনেক খরচ বেঁচে যেত, সময় বেঁচে যেত। আমি এখন বলতে চাচ্ছি যে উপজেলা পরিষদ এরশাদ জামানাতেও ছিল, পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থানের পরে আপনার বিএনপি সরকার ক্ষমতায় আসলো, উপজেলা বাতিল করে দিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার 96 এসে আবার উপজেলা পদ্ধতি চালু করলো, তারপরে উপজেলা পরিষদ এই পর্যন্ত আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এরশাদ জামানার উপজেলা পরিষদ আর বর্তমানের উপজেলা পরিষদ, এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন আপনি? অনেক পার্থক্য। এরশাদ হলো যে, এরশাদের লক্ষ্য কি ছিল? এরশাদের লক্ষ্য ছিল আমার একটা দল গঠন করা এবং ক্ষমতায় থাকা। সেই জন্য সে একটা চমক সৃষ্টি করছে, উপজেলা পরিষদ সৃষ্টি করে। একইভাবে আপনার যদি আপনি তাকান, আইয়ুব খানের সময় সেই ইউনিয়ন কাউন্সিল, মৌলিক গণতন্ত্র এইসব দিয়ে একটা মানে চমক সৃষ্টি করে সে ক্ষমতা ছিল। একইভাবে জিয়াউর রহমান গ্রাম সরকার করছে, কিন্তু গ্রামে কখন সরকার করা সম্ভব না, কারণ অনেক মৌজা আছে, কোনো লোকজন থাকে না। এটা অনেক পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল গ্রাম সরকার চলে না। কিন্তু এটা তো ধরেন এখন বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশ রাজনৈতিক দলকে ভুল স্বীকার করবে না। একইভাবে উপজেলাও তাই। উপজেলায় একটা জোর করে করছে, করার পরে সে উপজেলা হয়তো পর্যাপ্ত কাজ দিচ্ছে, অনেক লোক এখানে হই হই রই রই শুরু হয়ে গেল। সেখানে উপজেলা আদালত নিয়ে আসলো, তারপরে উপজেলা চেয়ারম্যান হাতে অনেক ক্ষমতা দিল, উপজেলা চেয়ারম্যান আপনার চাকরি দেওয়া শুরু করলো, আপনার চাকরি দেওয়ার ক্ষমতাও সে পাইলো। কিন্তু অনেকে ভেবে দেখলো না যে উপজেলা চেয়ারম্যান আসলে কি, এটা কেন্দ্রীয় সরকার না স্থানীয় সরকার। কারণ স্থানীয় সরকার হতে গেলেই তো আয় থাকতে হবে, নিজস্ব আয় থাকতে হবে। তাহলে আপনার নিজস্ব আয়টা কি? আপনি যদি, আমি যেহেতু ইস্যুটি থাকি, ইস্যুটির কথাই বলি, উপজেলা প্রশাসনের উপজেলা চেয়ারম্যানের কোনো নিজস্ব আয় নাই। আপনার উপজেলার যা আয় সেখান থেকে ইউনিয়ন পরিষদের নেয়, ইউনিয়ন পরিষদের যে 2% যে টাকা, সেখান থেকে 1% টাকা সে নিয়ে নেয়। কিন্তু পৌরসভার থেকে একটা পয়সা নেওয়ার ক্ষমতা সে রাখে না। উপজেলা চেয়ারম্যান এই শুধু পৌরসভার থেকে একটা পয়সা নেওয়ার ক্ষমতা রাখে না, সমস্ত টাকা নেয় ইউনিয়ন পরিষদ থেকে, বরাদ্দ থেকে। ইউনিয়ন পরিষদ নিজেই চলতে পারে না, সে কি করে উপজেলাকে দেবে? যেমন আপনার হাট, আপনার অরণকুলা হাটটা আছে পৌরসভার আয়তনের ভিতরে, পৌরসভার আয়তনের ভিতরে, সে হাটের টাকা অন্তে দিতে পারে না ইউনো বা উপজেলা প্রশাসন, বা উপজেলা প্রশাসন করে, উপজেলা পরিষদ করে। কিন্তু ইউনিয়ন পরিষদ যত হাট টাট আছে সব ওখান থেকে টাকা নেয়, একটা অংশ নেয় আপনার উপজেলা পরিষদ। এইভাবে আপনি যদি দেখেন তাহলে এটা হবে না, মিলবে না। এই জন্য আমরা বলি যে এইসব ঝগড়াঝাটি নয়, স্থানীয় সরকারকে করতে গেলে স্তর বিন্যাস করতে হবে আর সরকার করতে হবে। আপনি যদি সরকার করেন তবেই সমাধান মিলবে, না সমাধান মিলবে না, সরকার চলতে থাকবে। জি, আপনার কথাটা পরিষ্কার যে আগে কি ছিল এখন কি ছিল কোনোটাই সমাধান না, সমাধান হচ্ছে স্থানীয় সরকার করতে হবে, এটা হলো পরিষ্কার করেছেন। তো জনাব মুসা, আপনার কাছে পরবর্তী প্রশ্নে যায় আমি, আমাদের সময়ও সংক্ষিপ্ত, সময় প্রায় শেষ হয়ে আসছে, এই জন্য একটু ছোট্ট করে জানতে চাই যে স্থানীয় সরকারের নির্বাচন হতো সব সময় আপনার কি বলে স্বতন্ত্রভাবে, অর্থাৎ এখানে কোনো দলীয় নিয়োগ কখনো ছিল না, দলীয়। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছিলাম এখানে দলীয় মার্কায় নির্বাচন হওয়া শুরু হলো। তখন আপনার দল করে না এমন মানুষ যারা সমাজের কাজ করতে চায়, সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, তারা স্থানীয় সরকারে আসতে পারলো না, না উপজেলাতে, না ইউনিয়ন পরিষদে, না পৌরসভায়। তো এটা আপনার দলীয় প্রভাব মুক্ত রাখার দরকার আছে কিনা ইউনিয়ন পরিষদকে বা স্থানীয় সরকারকে, এটা আপনার কি মনে হয়? বাংলাদেশটা এমন জায়গায় গেছে, কেউ দলের বাইরে না। তবে আপনি যেহেতু স্থানীয়, এখানে যে বিষয় স্থানীয়তে আমরা নির্দলীয় ভাবেই থাকি। এখানে আমরা যে এই মুহূর্তে আমরা 5-7 জন আছি, কয়েক রকম দল, আমরা কিন্তু নির্দলীয় ভাবে এখানে বসে আছি। চায়ের দোকানে আমরা নির্দলীয় ভাবে আলোচনা করি, কথা বলি, ঈদগাহে যাই নির্দলীয় ভাবে, এবং একজনের বাড়িতে কোনো বিপদ ঘটলে আমরা এগিয়ে যাই। যেটা সামাজিক বন্ধনটা বেশ ভালো। এখানে যদি আপনি এই দলটা যদি একবার স্থানীয়ত নিয়ে আসেন, তাহলে বিভাজনটা বাড়বে, সামাজিক বন্ধনটা আরো আলগা হবে। এখানে কি করা যেতে পারে, আপনি দলীয় নির্দলীয় নির্বাচনটা হইতে হবে, দলীয় নির্দলীয়, কোনো প্রতীক থাকা ঠিক হবে না। দলীয় নির্দলীয় এখন হলো যে
যে ব্যক্তি নির্বাচিত হবেন সে তো দলীয় থেকে হবে। এখানে বিএনপি আছে বা অন্যান্য দল আছে, তারা কিন্তু মনোনয়ন দিবে, কিন্তু কোনো প্রতীক দিবে না। জানা প্রতীক যাবে দেবে। যে অমুক দাঁড়াইছে কোন পার্টি বা অমুক পার্টির থেকে, বা বিদ্রোহী পার্টিও দাঁড়াবে, কিন্তু একটা স্বতন্ত্র দাঁড়াবে। কিন্তু এখন যে যাই হোক, সরকারের সময় সেটা তাদের দলীয় দলীয় অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু দলীয় হ্যাঁ, মার্কা থাকবে না। তা না না না, দলীয় আমরা ইতিমধ্যে শুনেছি বর্তমান নতুন সরকার তারা দলীয় মার্কা না দিয়ে নির্বাচনটা করাবে। তাহলে আমরা এটাকে সাধুবাদ জানাই, নাকি? মানে স্বতন্ত্র লোকের সাধুবাদ স্পেস জানাতে থাকবে, স্বতন্ত্র জি লোকের স্পেস থাকবে। জি স্বতন্ত্র জি লোক তো স্থানীয় কাজ তো স্বতন্ত্র, একটা ড্রেন পরিষ্কার করবেন, একটা রাস্তা করবেন, একটা ঈদা কোন দিকে হওয়া উচিত, এগুলি তো মানে ঈদগাহটা কোন দিকে হওয়া, খেলার মাঠটা কোন দিকে হওয়া উচিত, এটা সৌন্দর্যবর্ধন কেমন হওয়া উচিত, এটার সাথে দলের কি সম্পর্ক? দল তো অন্য জি জিনিস, জি দল তো রাষ্ট্রীয় জি পুলিশের আপনার ব্যবহার। বক্তব্য, আপনার বক্তব্য পরিষ্কার এক্ষেত্রে। এখন আমরা বলি যে আপনার এখন তো স্থানীয় সরকারগুলোতে, বিশেষ করে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, এখানে সরকারের আপনার মনোনয়ন দিয়েছে বিভিন্ন প্রশাসক হিসেবে অনেক দলীয় ব্যক্তিদের। তো এইটা তো আমাদের স্থানীয় সরকারের মূল স্পিরিটের সঙ্গে যায় না। তো না, পরবর্তীতে একেবারেই যায় না। পরবর্তীতে এটার নির্বাচন হওয়া দরকার, নাকি আপনি কি মনে করেন? এই বিষয়টা আপনি যদি একটু পরিষ্কার করতেন। একেবারে নির্বাচিত হওয়ার দরকার, এবং হলো যে এর আগের সরকার বলছে যে কখনোই প্রশাসক নিয়োগ করা হবে না, স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ করা হবে না। এটা আগের সরকার বলছিল, কিন্তু এটা আইনি আকারে ছিল বা করে নাই, কিন্তু মুখে বলছিল। স্থানীয় সরকার মন্ত্রী শহীদ আশরাফুল ইসলাম বলছিলেন যে স্থানীয় সরকারে কখনো প্রশাসক নিয়োগ দেওয়া হবে না। কিন্তু পরবর্তী টাইমে দেখা গেলো এখানে বিভিন্ন মামলা মোকদ্দমা হলে তাকে কাউকে জেলে দিয়ে দেয়, দেওয়ার পরে ওখানে আপনার হলো প্রশাসক নিয়োগ করে। কিন্তু ওখানে প্যানেল চেয়ারম্যান দিতে পারে, যদি কোনো দণ্ডিত কোনো চেয়ারম্যান হয়তো প্যানেল চেয়ারম্যান দিতে পারে, মেয়র হলে প্যানেল চেয়ারম্যান দিতে পারে, কিন্তু প্রশাসক নিয়োগ হবে কেন? প্রশাসক নিয়োগ হলে স্থানীয় সরকার থাকে না, না, স্থানীয় কিন্তু সরকার থাকে না। প্রশাসক প্রশাসক নিয়োগ হওয়ার প্রেক্ষাপটটা আপনি দেখেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে তো সব স্থানীয় সরকারগুলোকে বাতিল করে দিয়েছিলেন। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ওনারা তো স্থানীয় সরকার পান নাই। ফলে জনগণ কিন্তু তার সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে তারা প্রশাসক নিয়োগ করেছেন সাময়িক সময়ের জন্য। এইটা বর্তমান সরকারের বক্তব্য। তো সেক্ষেত্রে আপনি মানে কি বলবেন? বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, এটা একটা হযবরল অবস্থা, এবং মানুষ চরমভাবে মানে সে স্থানীয় সেবা পাচ্ছে না, এবং কষ্ট ভোগ করছে, দুর্ভোগ ভোগ করছে। এটা বা আপনি যদি এটা জন্ম নিবন্ধন বা নাগরিক সনদ নিতে যান, টের পাবেন যে কি একটা দুর্বিষহ অবস্থা। এখন আমরা চাই যে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি হাতে ক্ষমতা দেওয়া হবে। তা নাহলে হবে না, এবং হলো কাজ একেবারে সিরিয়াস ভাবে কাজ ভাগ করে দিতে হবে, যে স্থানীয় কাজ এটা, জাতীয় কাজ এটা। স্থানীয় কাজে জাতীয় সরকার হস্তক্ষেপ করবে, তারা স্বাধীন থাকবে, এবং আহ, স্বশাসিত হইতে হবে। তখন ওই যে আমাদের বক্তব্য যে সরকার হইলে তো আর তো কোনো কিছু থাকে না। নির্বাচন হলে আপনার সমস্যার কিছুটা সমাধান হবে বলে আপনি মনে করছেন। তো জনাব মুসা, আমরা পরবর্তী প্রশ্নে যাই, আমাদের সময়ও কম। সেটা হলো যে সংসদ সদস্যদের, আপনি ইতিপূর্বে উল্লেখ করেছেন যে সংসদ সদস্যদের উপজেলা পরিষদের উপদেষ্টা বানানো হয়েছিল। তারপরে এখন তার উপরে আবার সংসদ সদস্যদের উপজেলা পরিষদে কার্যালয় দেওয়া হচ্ছে। তো এগুলো কি কোনো না, ভালো এটা কোনো কাজ ফল না। আনবে, নাকি আমাদের কোনো দেখতে সমস্যা হবে যে তৈরি করবে? জাতীয় সংসদ সদস্য বা এমপি মহোদয়ের কাজটা কি? পার্ট টাইম। পার্ট টাইম কখনো অফিস পায় না। পার্ট টাইম, পার্ট টাইম কি? পার্ট টাইম হলো যে আপনারও যে মাসের 3 মাসে একবার, 2 মাসে একবার একটা অধিবেশন হবে, ঢাকায় যাবে, অধিবেশন করে চলে আসবে। ঢাকাতে তাদের কোনো বাসভবনও ছিল না। এটা পরবর্তী সরকারের বৃদ্ধি করতে করতে রীতিমতো অনেক কিছু করছে, এটা সবাই সবাই জানে। ঢাকায় যেহেতু সে থাকবে, থাকার জায়গা নাই, ওখানে তারা একটা বাসভবন থাকতে পারে, কিন্তু স্থানীয়তে সরকারি বাসভবন থাকার কোনো নিয়ম নাই। নিয়ম মানে ওর কাজই তো নাই, স্থানীয়তে কি কাজ তার? না, তার কিন্তু বাসভবন কেন থাকতে হবে, তার অফিস একটা কেন বিষয় থাকতে হবে? একটা বিষয় আপনি চিন্তা করেন যে বাসভবন না থাকলেও আপনার চলে। আপনার উপজেলা চেয়ারম্যানদের গাড়ি আছে, অফিস আছে। পৌরসভা চেয়ারম্যানদের গাড়ি আছে, অফিস আছে, স্টাফ আছে। সিটি কর্পোরেশনেও তাই। তা আপনার একটা বা দুইটা উপজেলা মিলে একটা সংসদ সদস্য, কনস্টিটিউয়েন্সি। তো সেখানে নির্বাচিত একজন সংসদ সদস্য যারা আইন প্রণেতা,
তাদের কোনো বসবার জায়গা নেই, তাদের কোনো অফিস নেই, সরকারি কোনো বরাদ্দ গাড়ি নেই, তো সেক্ষেত্রে একটা অফিস দিলে সমস্যা কি? না, ওই অফিসের কাজটা কি? অফিসের কাজটা তো হইতে হবে, অফিসের কাজ স্থানীয় কাজ, তো স্থানীয় কাজে হস্তক্ষেপ করা, তো এটা তো আর কাজ হলো না। তার তো কেন্দ্রীয় সরকার তো নিজস্ব কাজই আছে, তার কাজে তো শেষ নাই। সে তা ঢাকাতে সে স্ট্যান্ডিং কমিটির সদস্য, কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটির সদস্য। ওই স্ট্যান্ডিং কমিটিতে জাতীয় পর্যায়ে বহুত কাজ, তো স্ট্যান্ডিং কমিটি নিয়ে সে থাকবে ওখানে। ঢাকাতে স্ট্যান্ডিং কমিটি অফিস আছে, রুম আছে, সব আছে ওখানে। স্থানীয়তে তার বাসভবন থাকতে পারে, কেউ নাও থাকতে পারে। কেউ যদি মনে করে আবু তালেব মন্ডু যদি এই সত্যি নির্বাচিত না হয়, যদি সিলেটে গিয়ে নির্বাচিত হইতো, সিলেটে তার বাসা নাও থাকতে পারে, বাসা থাকতে হবে এমন নয়। একইভাবে অফিস তো প্রশ্নই আসে না, অফিস কেমন থাকবে? অফিস থাকবে কেন্দ্রে, কেন্দ্রে তার কাজ, জি, সংসদে তার অফিস কাজ। অফিস থাকা কোনোভাবেই সম্ভব না, আপনার মন্তব্য এটা, আমরা এক্ষেত্রে পরিষ্কার। আরেকটা কথা বলি, সেটা হলো যে সংসদ সদস্যরা উপজেলা পরিষদের উপদেষ্টা। তো এখানে একজন সংসদ সদস্য জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন, তারা বিজ্ঞ রাজনীতিক। তো উপজেলা পরিষদে তারা যদি উপদেশ দিয়ে থাকেন, তাদের উপদেশে যদি আপনার উপজেলা পরিষদ পরিচালিত হয়, তাহলে তো উপজেলা পরিষদের উপকারী হওয়ার কথা। সমস্যা কোথায়? এখানে না, কি আপনি তো সমস্যা দেখেন? উপজেলা পরিষদে এত এতিম হয়ে গেল যে এমপির উপদেশ দরকার, তাহলে সিটি কর্পোরেশন দেওয়া দরকার। সিটি কর্পোরেশন সে উপদেশ দেয়, পৌরসভা গিয়ে সে উপদেশ দেয়। কারণ যত মানে এতিমখানা নাকি এটা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদে আপনার ওখানে গিয়ে খবরদারি করবে ইউনো, খবরদারি করবে এসিডেন্ট, খবরদারি করবে নতুন ম্যাজিস্ট্রেট। তারপরে আপনার ওখানে একটা মানে পরীক্ষা নিরীক্ষার জায়গা। উপজেলা পরিষদটা কি পরীক্ষা নিরীক্ষার জায়গা নাকি? তখন সমস্ত কিছু কি করতে হবে। যদি উপদেশটা হইতেই হয় সব জায়গায় হোক, উপজেলা বা পৌরসভাগুলো তো হোক, ঢাকা সিটি কর্পোরেশনও হোক, এক জায়গায় আপনার উপদেশটা রাখবেন, আরেক জায়গায় রাখবেন না, তেমন তো হয় না। জি, আপনার বক্তব্য পরিষ্কার এক্ষেত্রে, যে আপনি মাননীয় সংসদ সদস্যরা যে উপজেলা পরিষদের উপদেষ্টা হয়েছেন, এইটা খুব ভালো ফল বয়ে আনছে না বলে আপনি মনে করছেন। যাই হোক, আমরা একটু জেলা পরিষদের ব্যাপারে কথা বলি। যে জেলা পরিষদ, আমাদের জেলা পরিষদগুলো প্রত্যক্ষ ভোটে হয় না, পরোক্ষ ভোটে নির্বাচন হয়। তার উপরে এখন তো জেলা পরিষদগুলোতে সব প্রশাসক নিয়োগ করা হয়েছে। তো জেলা পরিষদ তো একটা জেলার অধীনে বেশ কয়েকটা উপজেলা থাকে। তো এতগুলো জেলা উপজেলা নিয়ে নির্বাচন করা তো খুবই সমস্যার কথা। নির্বাচন করতে গেলে তো অনেক বড় সমস্যা, এই কারণেই এটাকে পরোক্ষ নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে কি আপনি কোনো সমস্যা দেখেন? না, আমি সমস্যা দেখি। আপনি যদি আমরা তো নিজের দেশ বুঝি না, পাশের দেশ বুঝি। পাশের দেশ হলো 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার, এই যে পশ্চিমবঙ্গে বা এটা অন্যান্য রাজ্য তো আছে। এটা হলো যে আপনার পঞ্চায়েত, প্রথম হলো পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর জেলা বোর্ড। ওরা মহকুমাতে নাই, মহকুমাতে নির্বাচিত প্রতিনিধি নাই। যেটা আমরা উপজেলা বলি, উপজেলাতে ওখানে নির্বাচিত প্রতিনিধি, ওরা একটা সমন্বয় কমিটি করে চলে। আপনার এখানে জেলা পরিষদের সরাসরি নির্বাচন হয়, জেলা পরিষদে জি, বা জেলা জি, বোর্ডে জি। সরাসরি নির্বাচন। আমি একটু ইন্টারাপ্ট করি, যে সেটা হলো যে আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আপনার বক্তব্য পরিষ্কার যে জেলা পরিষদে প্রত্যক্ষ নির্বাচন হওয়া উচিত। তো জনাব মোশাররফ হোসেন মুসা, আপনার অনেক ব্যস্ততার মাঝেও আজকের আলোচনায় অংশ নিয়েছেন। আপনার দীর্ঘ গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকে সুচিন্তিত মতামত দিয়ে একটি গণতান্ত্রিক স্থানীয় সরকার সম্পর্কে ধারণা দিয়েছেন। আমাদের চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদেরও ধন্যবাদ। আর পাশাপাশি একটা কথা হলো, স্থানীয় দিয়ে জাতীয়, স্থানীয় সমস্যায় জাতীয় সমস্যা। স্থানীয় সরকারগুলো গণতান্ত্রিক হলে পুরো দেশ গণতান্ত্রিক হবে। স্থানীয় সরকারের ক্ষমতায়ন হওয়া মানে পুরো দেশ ক্ষমতায়ন হওয়া। স্থানীয় জনগণ ক্ষমতায়ন হওয়া মানে পুরো দেশ ক্ষমতায়ন হওয়া। স্থানীয় সরকার হলো একটা ভিত্তি, ভিত্তি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, আপনার এখানে অস্থিতিশীল রাজনীতি দূর হবে না। ভিত্তি আগে, ভিত্তি আগে ঠিক করতে হবে, তারপর অন্য কিছু। ভিত্তিটাই এখানে দুর্বল। তবে একটা কথা ঠিক, জাতীয় এবং স্থানীয় দুইটা সরকার একসাথে মেরামত করতে হবে। যেহেতু অনেক বিলম্ব হয়ে গেছে, স্থানীয় সরকার তো অনেক আগেই মেরামত হওয়ার কথা ছিল, যেহেতু বিলম্ব হয়ে গেছে, এবং জাতীয় স্থানীয় দুইটাই একসাথে মানে মেরামত করতে হবে। সকলকে জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন মুসা। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ধৈর্য ধরে দীর্ঘক্ষণ আলোচনা অনুষ্ঠানটি দেখেছেন।
আপনাদের সকলের প্রতি আমাদের অপার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।